আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ফাইব্রয়েড ইউটারাস নিয়ে। আমি অলরেডি শুরু করেছিলাম, কিছুক্ষণ বললাম, লাইভে সমস্যা হচ্ছিল দেখে আবার রিপিট করছি। ফাইব্রয়েড ইউটারাস খুবই কমন একটা টিউমার গাইনোকোলজিক্যাল প্রবলেমের মধ্যে, এবং দেখা যায় যে আমাদের টার্সিয়ারি লেভেল হসপিটালগুলোর স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যায় যে 16 to 20% অ্যাডমিটেড পেশেন্ট যদি ফাইব্রয়েড থাকে। এটা খুবই কমন প্রবলেম, এবং the actual age incidence 35 to 40 years এরকম, কিন্তু অলমোস্ট 20% ওমেনদের দেখা যায় যে 30 years এর মধ্যে ফাইব্রয়েড থাকে, এবং বেশিরভাগই ছোট সিডলিং অফ ফাইব্রয়েড। মোস্ট অফ দ্য ওমেনের সিডলিং অফ ফাইব্রয়েড থাকে, খুবই স্লো গ্রোয়িং টিউমার বলে বড় হয়ে আসতে যে সময় লাগে, বলা একটা টেনিস বল সাইজ পর্যন্ত হতে অলমোস্ট 3 years সময় লাগে। খুবই স্লো গ্রোয়িং টিউমার। এক্সাক্ট কজ অফ ফর্মেশন অফ ফাইব্রয়েড ইজ নট নোন। যে কোনো নিওপ্লাসিয়ার যেমন এক্সাক্ট কারণ জানা যায় না, সেরকম ফাইব্রয়েডেরও এক্সাক্ট কারণ জানা যায়নি। তবে এটা রিলেশন আছে কিছু বিষয়ের সাথে, যেমন এস্ট্রোজেন, একটা এস্ট্রোজেন হরমোনটা ফাইব্রয়েডের গ্রোথকে এক্সেলারেট করে, যার জন্য আর্লি মেনোপজ যাদের হয় তাদের ফাইব্রয়েড চান্স থাকে, এবং লেট মেনোপজ যাদের হয় তাদেরও দেখা যায় ফাইব্রয়েডটা পারসিস্ট করে। মেনোপজ হয়ে গেলে ফাইব্রয়েড ছোট হয়ে যায় যেহেতু এস্ট্রোজেন ডেফিসিট থাকে। আর প্যারিটির সাথে একটা সম্পর্ক আছে, দেখা যায় যে নালি প্যারাস বা লো প্যারিটি যাদের, তাদের ফাইব্রয়েড হওয়ার চান্স থাকে বেশি, মাল্টিপ্যারাসদের কম থাকে। কারণ হলো যে ফাইব্রয়েডের যে সিডলিং থাকে সেটা আস্তে আস্তে যে বড় হয়, এই বড় হওয়ার সুযোগ পেতে হবে। যাদের বাচ্চা হয়, ঘন ঘন বাচ্চা হয়, তাদের সেই সুযোগটা পায় না। কারণ ফাইব্রয়েডের মধ্যে, ফাইব্রয়েড হলো ইউটেরাসের যে স্মুথ মাসেল, সেই স্মুথ মাসেলের টিউমার। এটার জন্য এটাকে লিওমায়োমা বলা হয় থাকে, বা ফাইব্রোমায়োমা, লিওমায়োমা অথবা ফাইব্রয়েড। এই স্মুথ মাসেল থাকার জন্য যেটা হয় যে প্রেগনেন্সিতে আমরা জানি যে ইউটেরাস এনলার্জ হয় হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফির মাধ্যমে, যে অনেক বড় হয়ে যায় ফুল টার্ম বাচ্চা ডেভেলপ করা পর্যন্ত। আফটার ডেলিভারি ইউটেরাসটা বাই ইনভলিউশন এটা নর্মাল নন প্রেগনেন্ট স্টেজে চলে আসে। এই যে ইনভলিউশন প্রসেসের সময় তার মাসেল ব্রেকডাউন হয়, অটোলাইসিস অফ স্মুথ মাসেল। এই সেম প্রক্রিয়ায় ফাইব্রয়েডের যে স্মুথ মাসেল থাকে সেগুলো ব্রেকডাউন হয়, যার জন্য এক একটা প্রেগনেন্সির পরে ফাইব্রয়েডগুলো অটোলাইসিসের মাধ্যমে ছোট হয়ে যায়। যে রিপিটেড প্রেগনেন্সি যাদের হয়, তাহলে তাদের ফাইব্রয়েডের যে সিডলিং থাকে বা ছোটোখাটো ফাইব্রয়েড যেটা তৈরি হয় সেটা আর থাকে না, সেটা ছোট হয়ে যায়, যার জন্য সে বড় হয়ে কখনো আসতে পারে না। কিন্তু যাদের বাচ্চা হয় না তাদের দেখা যায়, যাদের ইনফার্টাইল, কখনোই বাচ্চা হয় না, অথবা লো প্যারিটি, মানে একটা বাচ্চা হলো তার 5 বছর 7 বছর পরে একটা বাচ্চা নিল, এরকম যদি থাকে, তাদের এই দীর্ঘ সময় এই ফাইব্রয়েডগুলো গ্রো করার চান্স পায়। এই জন্য প্যারিটির সাথে একটা সম্পর্ক আছে, যে লো প্যারিটি বা নালি প্যারাসদের বেশি হয়। এখন কিছু রেশিয়াল ফ্যাক্টর আছে, যেমন আফ্রিকান আমেরিকানদের বেশি হয়ে থাকে, ফার্স্ট রিলেটিভদের বলা হয়ে থাকে যে হয়তো তাদের একটু চান্স বেশি থাকে, 2 to 4 fold সম্ভাবনা বেশি থাকে। সাধারণত এটা একটা সার্কুমস্ক্রাইবড, ওয়েল সার্কুমস্ক্রাইবড ফার্ম টিউমার, গ্রে হোয়াইট কালার। হিস্টোলজি আমরা যদি হিস্টোপ্যাথোলজি দেখি, তাহলে হোল্ড অ্যাপিয়ারেন্স থেকে স্মুথ মাসেলগুলো জ্যারেন্স থেকে একটা হোল্ড অ্যাপিয়ারেন্স এরকম দেখা যায় হিস্টোপ্যাথোলজিতে, এবং ন্যাকেটাইতে এটা সার্কুমস্ক্রাইবড থাকে। ফাইব্রয়েডের একটা ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু সাইট অফ দ্য ইউটারাস, ইউটারাসের কোথায় আছে এটা, সেই অনুযায়ী ফাইব্রয়েডের একটা নামকরণ আছে। আর এটা ফিগার একটা ক্লাসিফিকেশন আছে, যেটাকে 0 to টাইপ 8 পর্যন্ত ডিসক্রাইব করা হয়, কিন্তু সেটা আমি তোমাদের বলবো না, অত জটিলতায় যাওয়ার দরকার নেই। আমরা শুধু ইউটারাসে কোন জায়গায় হলে আমরা কি বলবো সেই ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে ভাগ করা হয় সাবসেরাস, ইন্ট্রামিউরাল অ্যান্ড সাবমিউকাস। সাবসেরাস হলো যখন ফাইব্রয়েডটা তার আউটার কোটে থাকে, সেটাকে আমরা বলবো সাবসেরাস। যখন মাসেল কোটের মধ্যে থাকে তখন সেটাকে বলবো ইন্ট্রামিউরাল। আর যখন এন্ডোমেট্রিয়ামের জাস্ট নিচে থাকে সেটাকে আমরা বলবো সাবমিউকাস। এই তিনটা লোকেশনে আমরা মেনলি বলবো। এছাড়া ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড অনেক সময় বলা হয় যে সাবসেরাস ফাইব্রয়েডটা যখন ব্রড লিগামেন্টের মধ্যে এক্সটেন্ড করতে থাকে,
সেটাকে আমরা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। এটা হতে পারে সার্ভিক্সে, হতে পারে বডিতে, হতে পারে ফান্ডাসে, যে কোনো জায়গায় হতে পারে। এই তিনটা লোকেশনের মেইনলি ইন্টারমোডাল হিসেবেই অনেক সময় দেখা যায় ইন্টারমোডাল হিসেবে এটা শুরু হয়। যখন সে গ্রো করতে করতে বাইরের দিকে গ্রো করে সে তখন সাবসেরাস হয়ে যায়, যখন ভিতরের দিকে গ্রো করতে থাকে তখন সাবডিউটাস হয়ে যায়। এভাবে আমরা এটাকে ক্লাসিফাই করি। ফাইব্রয়েডের সাথে কিছু কিছু কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে। সাধারণত দেখা যায় ফলিকুলার সিস্ট, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ভেরি রেয়ার যদিও, এবং এন্ডোমেট্রিওসিস, এইসব অ্যাসোসিয়েশন থাকে। এন্ডোমেট্রিওসিস জানি আমরা যে একটোপিক এন্ডোমেট্রিয়াম, যখন এন্ডোমেট্রিয়াল লাইনিং এর বাইরে যখন এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্রো করে, তো এইটারই একটা আবার সহদ্বারা বলবো সিস্টার কনসার্ন এডিনোমাইসিস বলে। এন্ডোমেট্রিওসিসের যে একটোপিক এন্ডোমেট্রিয়াম যেটা, সেটা জরায়ুর বাইরে যখন হয় তখন সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। কিন্তু একটোপিক এন্ডোমেট্রিয়াম যখন ইউট্রাসের মধ্যে হয়, ইউট্রাসের মাসেলের মধ্যে হয়, তখন সেটাকে আমরা বলি এডিনোমায়োসিস বা এডিনোমা। ফাইব্রয়েড অনেক সময় এডিনোমায়োসিসের সাথেও অ্যাসোসিয়েটেড থাকে, বেশিরভাগই এডিনোমায়োসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এখন যাদের ফাইব্রয়েড আছে তাদের কি কমপ্লেন থাকে? সাধারণত অনেকগুলো ফাইব্রয়েডই থাকে সিমটমলেস। হয়তো পেশেন্ট জানেই না যে তার ফাইব্রয়েড আছে। কখনো কোনো কারণে যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় অন্য কোনো কারণে, তখন হয়তো প্রথম ডিটেক্টেড হয় যে তার ইউটারাসে একটা ছোট ফাইব্রয়েড আছে। একেবারে আননোটিস থাকে, পেশেন্ট তখন জানবে। কাজে মোস্ট অফ দ্য কেসেস এটা কিন্তু সিমটমলেস থাকে। সিমটম যখন তৈরি হয়, সাধারণত সিমটম যেটা হয়, মেনোরিজিয়া হলো মেইন কমপ্লেন থাকে। এই মেনোরিজিয়াটা হয় যখন সাবমিউকাস ফাইব্রয়েডগুলো থাকে, তখন সেই মেনোরিজিয়া হয়। সাধারণত সাবসেরাস বা ইন্ট্রামোরাল মায়োমা তারা কিন্তু মিনিস্ট্রাল কোনো প্রবলেম করতে পারে না। মিনিস্ট্রাল প্রবলেমের মধ্যে মেইন কমপ্লেন হলো মেনোরিজিয়া। মেনোরিজিয়ার ডেফিনেশন আমরা জানি, এক্সেসিভ সাইক্লিক্যাল ব্লিডিং। মিনিস্ট্রাল ইরেগুলারিটিস যেগুলো আছে, মেনোরিজিয়া, মেট্রোরিজিয়া, পলিমেনোরিজিয়া, এগুলো অনেক সময় সাইক্লিক্যাল হয়, অনেক সময় অ্যাসাইক্লিক। সাইক্লিক্যাল মানে হলো যে তার নর্মাল যে মিনিস্ট্রাল সাইকেল, সেই সাইকেলের মধ্যে ব্লিডিংটা বেশি হবে। আর অ্যাসাইক্লিক্যাল ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং অনেক সময় হয়ে থাকে, কোনো ঠিক ঠিকানা নাই, ইরেগুলারলি হবে। মেনোরিজিয়া হলো সাইক্লিক্যাল ব্লিডিং, তার প্রতি মিনিস্ট্রাল সাইকেলটা রেগুলার থাকবে এবং প্রতি মিনিস্ট্রাল সাইকেলে তার ব্লিডিংটা হবে। এটা হতে পারে এক্সেসিভ ইন অ্যামাউন্ট অথবা ইন ডিউরেশন অথবা বোথ। যদি পরিমাণে খুব বেশি না কিন্তু লম্বা সময় ধরে হলো, সেটাকেও আমরা বলবো মেনোরিজিয়া। যদি ডিউরেশনটা ঠিক থাকে, হয়তো 5 to 7 days হলো কিন্তু হেভি ব্লিডিং হলো, হেভি কমনলি এটাই হয়, হেভি ব্লিডিং হলো, একদম এত বেশি ব্লিডিং হলো যে চাকা চাকা ব্লাড যায়, অথবা কম্বিনেশন, তার হেভিও হলো এবং প্রলংড হলো, এটাকে আমরা বলবো মেনোরিজিয়া। তো ফাইব্রয়েডের মেইন মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি হলো মেনোরিজিয়া, and which is progressively increasing, সাইকেল টু সাইকেল বাড়তে থাকে, যার জন্য এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ মেনোরিজিয়া। প্রতি সাইকেল থেকে সাইকেলে বাড়তে থাকবে, কারণ ফাইব্রয়েড আস্তে আস্তে বড় হতে থাকে। ফাইব্রয়েড যত বড় হতে থাকে, যে মেনোরিজিয়ার যে তার মেকানিজমটা, সেটা হলো যে সে যেহেতু বড় হয়, তার এন্ডোমেট্রিয়াল সারফেসটা বড় হবে। টিউমার যেহেতু সে একটা নিওপ্লাসিয়া, তার ভাস্কুলারিটি বেশি থাকে, সবকিছু মিলিয়ে তার সারফেস এরিয়া বেশি থাকে, ভাস্কুলারিটি বেশি থাকে, কাজে ব্লিডিংটা তার বেশি হয়। এই যে যত দিন যাবে তত ফাইব্রয়েডের সাইজ বড় হতে থাকে, এন্ডোমেট্রিয়াল ইনভলভমেন্টটা বেশি হয়, কাজে ব্লিডিং এর পরিমাণও বেশি হয়। এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রেসিভ মেনোরিজিয়া। ইউজুয়ালি সেকেন্ড অ্যান্ড থার্ড ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেলে তার ব্লিডিং এর পরিমাণটা বেশি হয়। যে এটা একটা টিপিক্যাল ফিচার, যে আমরা যখন ডায়াগনোসিসে যাব তখন তার যে ফিচারগুলো যদি আমরা অ্যাকুমুলেট করি, তো এটা হলো যে প্রোগ্রেসিভ মেনোরিজিয়া, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হলো যে সেকেন্ড এবং থার্ড ডেতে তার মেনস্ট্রুয়াল পরিমাণটা বেশি হয়। এটা কেন বলছি, যে এটা আমরা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ হেভি মেনস্ট্রুয়েশন হয় এবং অন্যান্য ইরেগুলার ব্লিডিং যেটা হয় সেটা থেকে আমরা আইসোলেটেড করার জন্য, যেটা ফাইব্রয়েডের কারণে যে হচ্ছে সেটা। এছাড়া হয় যে লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, যদি অনেক বড় হয় তাহলে পেশেন্ট বলবে যে পেটে একটা চাকা আছে। অথবা আর্লি স্টেজ যদি হয়, যখন চাকার মতো ফিল করে না, তখন হেভিনেস ইন লোয়ার অ্যাবডোমেন হয়। অনেকে বলবে যে পেটটা ভারী ভারী লাগে, হয়তো 12 উইক সাইজের ফাইব্রয়েড, যেটা অ্যাবডোমেনে
আমরা হয়তো প্যালপেট করে পাবো, কিন্তু পেশেন্ট কখনো ফিল করবে না যে পেটে চাকা আছে। তো তখন তার একটু হেভিনেস মনে হবে। এটা যখন আস্তে আস্তে বড় হবে, প্রেগনেন্ট ইউটারাসের মতো বড় হতে থাকে, 16 সপ্তাহ 20 সপ্তাহের মতো সাইজ যখন হতে থাকে, তখন কিন্তু পেশেন্ট নিজেই ফিল করবে যে পেটে হাত দিলে বুঝবে যে পেটে একটা চাকার মতো আছে। কাজে এটাও তার একটা কমপ্লেন থাকবে যে পেটে তার একটা চাকা আছে। তাহলে হেভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন এবং মেনোরেজিয়া, এই কমপ্লেনগুলো মেনলি আসে। এছাড়া মিনিস্ট্রাল ইরেগুলারিটিস থাকতে পারে, যেমন ইরেগুলার মিনিস্ট্রেশন কখন হয়, যদি ইন্ট্রাক্যাভিটারি মায়োমা থাকে, মানে সাবমিউকাস মায়োমা যেটা বললাম, এটাই বড় হতে হতে আরো প্রোটিউট করলো, প্রোটিউট করে দেখা গেল যে একদম এমন হলো যে এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করে সে ক্যাভিটির মধ্যে ঢুকে গেল, তখন একটা পেরাঙ্কুলেটেড ভাব নেবে, তখন সেটা ইন্ট্রাক্যাভিটারি হয়ে যাবে। ক্যাভিটির মধ্যে যে লোকালিটিতে ফাইব্রয়েড হলো সে আস্তে আস্তে পুশ করে ভিতরে ঢুকে গেল, তাহলে ইন্ট্রাক্যাভিটারি হবে। সেই ইন্ট্রাক্যাভিটারি ফাইব্রয়েড যদি কখনো সেটা আলসারেটেড থাকে, তখন সেখান থেকে যদি একটু ব্লিডিং হয়, তাহলে সে তখনই ইরেগুলার ব্লিডিং হবে। এছাড়া ইরেগুলার ব্লিডিং হয় না। এছাড়া মায়োমেটাস পলিপ, এটাই আস্তে আস্তে আবার এত বড় হলো যে সে আস্তে আস্তে ক্যাভিটি থেকে নিচের দিকে গেল এবং সার্ভিক্স থেকে সে বাইরে চলে এলো, এটাকে আমরা বলি তখন মায়োমেটাস পলিপ। তখন সেই মায়োমেটাস পলিপটা যখন বাইরে চলে আসবে, তার সারফেস যদি ইরোডেড হয়, সেখান থেকে ইরেগুলার ব্লিডিং হতে পারে। কাজে এই সমস্ত ক্ষেত্রে তার মিনিস্ট্রাল ইরেগুলারিটিস আমরা বলবো, ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং, ইরেগুলার ব্লিডিং হতে পারে। পেইন হবে কিনা, যে কখনো ফাইব্রয়েডে পেইন হতে পারে। পেইন যেটা ডিসমেনোরিয়া সাধারণত হয় না। ডিসমেনোরিয়া যদি হবে কখন, যদি ইন্ট্রাক্যাভিটারি মায়োমা যেটা থাকে, তখন যে ইউটেরাসের যে কন্ট্রাক্টিলিটি বেশি হবে, সে একটা ইউটেরাসের একটা টেন্ডেন্সি থাকবে টু এক্সপেল সামথিং, যদি ইউটেরাসের ক্যাভিটিতে যে জিনিসটা আছে সেটাকে সে এক্সপেল করার চেষ্টা যদি করে, এবং সেই জন্য যদি তার কন্ট্রাক্টিলিটি বাড়ে, তখন পেইনফুল মিনিস্ট্রেশন হবে। এক পর্যায়ে তখনই ডিসমেনোরিয়া হতে পারে। এছাড়া ফাইব্রয়েডের সাথে ডিসমেনোরিয়া অ্যাসোসিয়েশন থাকে না। এবং এছাড়া পেইন হবে যদি ফাইব্রয়েডের কোনো কমপ্লিকেশন হয়, যেমন যদি সাবসেরাস ফাইব্রয়েডটা অনেক সময় পেরাঙ্কুলেটেড যে থাকে, তার একটা স্টক হবে, স্টক হওয়ার পরে সে বড় হয়ে দেখা যাবে যে পেরিটোনিয়াল ক্যাভিটির দিকে ঝুলছে। সেটা যদি কখনো টর্শন হয়, তাহলে যে কোনো টর্শনে টুইস্ট হলে সার্কুলেশন হ্যাম্পার হবে, হ্যাম্পার হলে সেখানে একটা ইস্কেমিয়া এবং নেক্রোসিসে পেইন হতে পারে। তাহলে যদি পেরাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি কখনো টর্শন হয়, অথবা সেসাইল ফাইব্রয়েডগুলো যদি ডিজেনারেশন হয়, সেখানে একই কথা, যদি কখনো ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয়ে সেখানে ডিজেনারেশন হলো, তখন তার পেইন হবে, ডিজেনারেটেড ফাইব্রয়েডে পেইন হবে। তো এই মোটামুটি তার কমপ্লেন থাকবে। তবে বেশিরভাগ কমপ্লেনই আমরা পাই তার মেনোরেজিয়া নিয়ে আসে, এবং মেনোরেজিয়া যদি থাকে তাহলে দেখা যায় যে যেহেতু সাবমিউকাস ফাইব্রয়েডগুলোর জন্যই মেনোরেজিয়া বেশি হয়, হয়তো অত বড় হয় না, তার আগেই মেনোরেজিয়ার কমপ্লেনটা থাকে। আবার লাম্প যখন থাকে, বড় একটা সাবসেরাস ফাইব্রয়েড যদি থাকে, ধরো এটা 16 উইকস 18 উইকস সাইজ করলো, তখন তার হয়তো দেখা গেলো যে যেহেতু সাবসেরাস ফাইব্রয়েড, তার কোনো মেনোরেজিয়া নাই। কাজে অনেক সময় আইসোলেটেড কমপ্লেন থাকতে পারে, অনেক সময় কম্বাইন্ডে থাকতে পারে। যখন আমরা ডায়াগনোসিস কিভাবে করি, যেটা ফাইব্রয়েডিটিস, তো এই কমপ্লেন নিয়ে এলো, এখন মনে করো যে একটা পেশেন্ট, তার 35 ইয়ার্স ওল্ড, সে এলো যে তার কমপ্লেন যে সে তার মেনোরেজিয়া হচ্ছে এবং সাইকেল টু সাইকেল তার এই ব্লিডিং এর পরিমাণটা বাড়ছে। এখন যদি খুব বেশি এরকম বাড়তে থাকে, অনেক সময় দেখা যায় যে সে যে কমপ্লেন করলো, এটা আমরা ব্লিডিং এর পরিমাণ বেশি যে বললো, আসলে বেশি কিনা সেটা আমরা বুঝবো যে সে কয়বার দিনে স্যানিটারি প্যাড চেঞ্জ করে, ব্লাডটা ক্লটেড কিনা বা লিকুইড ব্লাড কিনা। যদি অনেক বেশি ব্লিডিং হয়, তখন কোয়াগুলেশন ফ্যাক্টরটা কোপ আপ করতে পারে না, যার জন্য ক্লটিং ফ্যাক্টরগুলো কোপ আপ করতে পারে না দেখে তার দেখা যায় যে ব্লাড ক্লট হতে পারে না, তখন দেখা যায় যে লিকুইড ব্লাড এবং ক্লটেড ব্লাড দুইটাই তখন পাস করতে থাকে। এখন তার হিস্ট্রি নেব রিয়েলি মেনোরেজিয়া কিনা, সেটার জন্য তাকে আমি জিজ্ঞেস করবো যে কয়দিন থাকে এবং এই পরিমাণটা তার, যেটা বললো যে কয়বার প্যাড চেঞ্জ করে বা চাকা চাকা ব্লাড যায় কিনা। এর সাথে আমরা কোরিলেট করবো যে আসলে যে সে 6 মাস থেকে বলছে যে তার প্রচুর ব্লিডিং হয়, প্রতি মাসে এত বেশি ব্লিডিং হয় যে সে অনেক বড় বড় কাপড় দিলেও চোখ পড়ে যায়, দিনে 10-12 বার চেঞ্জ করতে হয়। এখন এরকম যদি ব্লিডিং হয়, ডেফিনেটলি সে পেশেন্ট কিন্তু অ্যানিমিক হবে।
তাহলে পেশেন্টের আমরা কোরিলেট করবো যে তার ওই যেভাবে বলছে সেভাবে তার কোনো প্যালোর আছে কিনা, সেটা দেখে আমরা বুঝবো যে পেশেন্ট, অনেক পেশেন্ট আসলে ফ্যাকাশে হয়ে যায় যদি হেভি অ্যাডমিনিস্ট্রেশন থাকে। তাহলে তার এই কমপ্লেনটা শুনলাম, তাকে এক্সামিন করবো, জেনারেল এক্সামিনেশনে তাকে কিন্তু প্রথমেই আমরা তার সিস্টেমিক এক্সামিনেশন যেভাবে আমরা করি, পালস, ব্লাড প্রেশার সবকিছু দেখলাম। তো এবং প্যালোডটা দেখে আমরা তাকে সন্দেহ করবো যে আসলে হয়তো তার মেনোলজি আছে। এখন গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনে মেনলি যেটা হয়, গাইনোকোলজিক্যাল ডিজিজগুলোর এটা একটা যে তার হিস্ট্রি এবং এক্সামিনেশনে কিন্তু অনেক বেশি ইনফরমেশন দিয়ে দেবে। আমরা যদি ভালো করে হিস্ট্রি নিতে পারি, যেটা বললাম যে প্যারিটির সাথে সম্পর্ক, সেটা দেখা গেল যে এ পেশেন্টের ইনফার্টিলিটি আছে, অথবা একটা বাচ্চা হয়েছে 5 বছর আগে, তারপর কোনো বাচ্চা হয় নাই, কাজে তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, মিনিস্ট্রাল হিস্ট্রি সব যে নিব, অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে এটা আমরা জানবো যে কয়টা বাচ্চা, এবং বাচ্চা যদি হয় তার লাস্ট ডেলিভারিটা কবে হয়েছিল, মানে এইজ অফ লাস্ট চাইল্ড না, এইজ অফ লাস্ট ডেলিভারি আসলে। এইজ অফ লাস্ট চাইল্ডে অনেক সময় এমন হতে পারে যে শেষের বাচ্চাটা মারা গেছে, সে কিন্তু তখন সেটা বলবে না। এমন যদি হয় যে 5 বছর আগে একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু 2 বছর আগে একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা কোনো কারণে মারা গেছে। এই যে লাস্ট চাইল্ড জিজ্ঞেস করলে সে 5 বছরের বাচ্চাটার বয়সী বলবে, সেই জন্য এই যে লাস্ট চাইল্ড আমরা বলি, কিন্তু তাকে আরেকটু ডিটেলস হিস্ট্রি জানতে হবে যে এইজ অফ লাস্ট ডেলিভারি, লাস্ট ডেলিভারিটা কবে হয়েছিল। তাহলে এই যে যদি ডেলিভারি এবং এখনকার সময়ের মধ্যে গ্যাপ থাকে, এটাও আমরা ধরে নেব যে তাহলে তার এই কেসটা ফাইব্রয়েড হতে পারে। এরপর এক্সামিনেশনে তার গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন আমরা প্রথমে পার অ্যাবডোমেন এক্সামিনেশন করবো। পার অ্যাবডোমেন যদি অনেক বড় ফাইব্রয়েড থাকে, ভিজিবল ডিস্টেনশন থাকবে, যদি তা না থাকে তাহলে আমরা প্যালপেট করবো। প্যালপেট করে আমরা লাম্পটা যদি পাই, তো লাম্পটাকে আমরা ডিসক্রাইব করবো যে লাম্পের সাইজ কেমন। যে কোনো লাম্প যদি অ্যাবডোমিনাল লাম্প দেখি, তার সাইজ দেখবো যে কত সেন্টিমিটার আছে, তার সার্কুমস্ক্রাইব কিনা, তার সারফেস কেমন, তার বর্ডারটা কেমন, বর্ডারটা রেগুলার ইরেগুলার, সারফেসটা কেমন, কোনো টেন্ডারনেস আছে কিনা, মোবিলিটি কেমন, এই সব জিনিসগুলো দেখবো। সাধারণত ফাইব্রয়েডের সারফেস যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে তাহলে ইউটাসটা ইরেগুলার থাকবে। সিঙ্গেল ফাইব্রয়েড যদি থাকে, হোমোজিনাসলি ইউটাসকে যদি এনলার্জ করে, তাহলে আমরা অ্যাজ এ হোল সাইজ অফ দ্য ইউটাসটা বড় পাবো, কিন্তু ইরেগুলারিটিসগুলো থাকবে না। তাহলে সেখানে স্মুথ পাবো। হ্যাঁ, একটা বড় অনেক ফাইব্রয়েড যদি বড় হয় তাহলে পারকাশনের ডাল পেতে পারি, মার্জিনটা সার্কুলস্ক্রাইব থাকবে, ইভেন থাকবে। মাল্টিপল ফাইব্রয়েড থাকলে নোডুলারিটি, ইরেগুলারিটি থাকবে। একটা ফাইব্রয়েড ছোট, একটা ফাইব্রয়েড বড়, সেগুলো যখন পালপেট করবো মাঝখানে সেরকম আমরা ক্লেফট পেতেও পারি, যদি খুব থিন পেশেন্ট হয় সেক্ষেত্রে সেরকম পেতে পারি। মোবিলিটি সাইড টু সাইড মুভ করবে, বাট অ্যাবাভ ডাউনার্স মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড থাকবে, যেহেতু গ্রোথটা ইউট্রাসের একটা কানেকশন আছে নিচে ভেজানোর সাথে, কাজেই আমরা ফ্রিলি অ্যাবাভ ডাউনার্স মুভমেন্টটা করাতে পারবো, কিন্তু সাইড টু সাইড মুভমেন্টটা হবে। এটার সাথে আমরা সাধারণত ডিডি যেটা হয়, একটা তো এডিনোমায়োসিসের সাথে একটা হবে, এডিনোমায়োসিস ডিডি হলে এত বড় লাম্প কখনো হয় না, কিন্তু ওভারিয়ান টিউমারের সাথে অনেক সময় এটা আমরা ডিডিতে আসে। ওভারিয়ান টিউমারের যে লাম্প, সেটার সাথে এটার ডিফারেন্স হবে যে ওভারিয়ান টিউমারের লাম্পটা যদি ফ্রি থাকে, কোনো অ্যাডিশন না থাকে, তাহলে কিন্তু সে বোথ অ্যাবাভ ডাউনার্স অ্যান্ড সাইড টু সাইড মুভমেন্ট হবে। ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান সিস্টের ডিফারেন্স হলো ওভারিয়ান সিস্ট উইদাউট অ্যাডিশন, যদি চকলেট সিস্ট থাকে তার অ্যাডিশন থাকতে পারে। তারপরে ওভারিয়ান সিস্ট যদি টর্শন থাকে, হয়তো সাবেকের টর্শন ছিল, কখনো একটা টর্শন ছিল, সেটার জন্য তার কোনো সিভিয়ার পেন ছিল না, যেটা ঠিক হয়ে গেছে, কিন্তু তখন হয়তো একটু এক্সিডেশন হয়ে অ্যাডিশন হলো। এই অ্যাডিশন যদি না থাকে তাহলে সে ফ্রিলি মুভ করে সাইড টু সাইড অ্যান্ড অ্যাবাভ ডাউনার্স, যেটা ফাইব্রয়েড হবে না। কাজে এটা একটা ডিফারেন্সিয়েটেড পয়েন্ট, আমরা প্যালপেট করে বুঝতে পারবো ওভারিয়ান টিউমারের সাথে ফাইব্রয়েডের ডিফারেন্স। আরেকটু ওভারিয়ান টিউমার সিস্টিক যদি থাকে, তার কনসিস্টেন্সিটা আলাদা থাকবে। ফাইব্রয়েড থাকবে ফার্ম, যেটা ওখানে সিস্টিক ইয়ে থাকবে। যদি সলিড টিউমার না হয় ওভারিতে, তাহলে তার সিস্টিক কনসিস্টেন্সি থাকবে। তাহলে পার অ্যাবডোমেনে এটা করার পরে আমরা আসবো পারভেজানাল এবং বাইমেনুয়াল এক্সামিনেশন। বাইমেনুয়াল এক্সামিনেশন প্রথমেই আমরা যে কোনো পারভেজানাল এক্সামিনেশন পার স্পেকুলাম টেস্ট আমরা অবশ্যই করবো, টু সি দ্য সার্ভাইকাল কন্ডিশন। যে এখানে যদি ফাইব্রয়েডের মায়োমেটাস পলিপ থাকে, অনেক সময় কিন্তু প্রোজুট করে আসতে পারে, সেটা আমরা পেতে পারি।
কিন্তু শুধু যদি সিঙ্গেল ফাইব্রয়েড থাকে উপরের দিকে, তাহলে সাধারণত ফাইব্রয়েড থাকলে আমরা সার্ভিক্সে অ্যাসোসিয়েটেড লেশন খুব কমই থাকে। সার্ভিক্স আমরা হেলদি পেতে পারি, থাকতেও পারে সার্ভাইকাল ইরোশন থাকতে পারে, কোনো আলসার থাকতে পারে, কাজে আমরা সার্ভিক্সের এটা দেখব। এরপরে বাইম্যানুয়াল এক্সামিনেশন অ্যাগেইন আমরা সাইজটা জাজ করবো যে কেমন কত বড় আছে, ফর্নিক্স গুলো কেমন আছে। অনেক সময় যদি মাল্টিপল ফাইব্রয়েড হয়, ফর্নিক্স থেকেও আমরা কোনো একটা সাবস্টেরাস ফাইব্রয়েড ফর্নিক্স থেকে পেতে পারি। সার্ভাইকাল ফাইব্রয়েড থাকলে আমরা সেটা ফিল করতে পারবো সার্ভিক্সের ফাইব্রয়েড আছে। বা অ্যাগেন পারাবডোমিনাল যে এক্সামিন করবো সেটার সাথে আমরা কোরিলেট করবো যে হ্যাঁ তার যখন সার্ভিক্স মুভ করবে সাথে সাথে, যদি এই জন্য বলা হয় বাইম্যানুয়াল এক্সামিনেশন, মানে একটা ভ্যাজিনাল থাকবে আর পারাবডোমিনাল থাকবে। সার্ভিক্স যখন মুভ করব তখন আমরা দেখবো যে সার্ভাইকাল মুভমেন্টের সাথে অ্যাবডোমেনে যে হাতটা থাকবে সেই লাম্পটা মুভ করে। কাজে সার্ভাইকাল মুভমেন্টের সাথে লাম্প যদি মুভ করে, ডেফিনেটলি লাম্পটা তাহলে ইউট্রাসে। অ্যাগেন যদি কোনো ওভারিয়ান লাম্প হয় এবং সে যদি ইউট্রাসের সাথে অ্যাডিশন থাকে, তখন সার্ভিক্স মুভ করার সাথে সাথে যদি অনেক সময় মুভ করে। কিন্তু সেরকম যদি না হয়, তাহলে সার্ভিক্সের সাথে যদি লাম্প মুভ করে, ডেফিনেটলি সেটা অরিজিন ইউট্রাসে। তাহলে এভাবে আমরা কনসিস্টেন্সিটা দেখবো, যেটা ফার্ম কনসিস্টেন্সি থাকে, কোনো কমপ্লিকেশন না থাকলে টেন্ডারনেস থাকবে না। তো এভাবে পারাবডোমিনাল পারভিশনাল এক্সামিনেশন করে আমরা মোটামুটি একটা ধারণায় পৌঁছাবো। এর সাথে তার যে হিস্ট্রি যেটা বললো, এটা দিয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা করা যায়। ফাইব্রয়েড কিন্তু বেশিরভাগই ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার মতো ডিজিজ। আমরা বলতে পারো 100% বললেও ভুল হবে না যে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি দিস ইজ এ কেস অফ ফাইব্রয়েড ইউটেরাস। যেটা হয় যে এডিনোমাইসিসের সাথে যে ডিফারেন্সটা থাকে, সেক্ষেত্রে এডিনোমাইসিস কিন্তু পেইনফুল মিনিস্ট্রেশন হয়। মোস্ট অফ দ্য এডিনোমাইসিসই পেইনফুল মিনিস্ট্রেশন থাকে, যদিও বইপত্রে লেখা আছে যে 30% ক্ষেত্রে ডিসমেনোরিয়া থাকে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু পাই যে এডিনোমাইসিস থাকলে তার সিভিয়ার পেইন হয় ডিউরিং মিনিস্ট্রেশন। যে পেইনফুল মিনিস্ট্রেশন থাকলে সেই লাম্পটা যদি ইউট্রাইন হয়, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি দিস মে বি কেস অফ এডিনোমাইসিস। পরে আমরা কনফার্ম করব কনফার্মেটরি যে ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো দিয়ে। তাহলে এটা দিয়ে মোটামুটি ধারণা করলাম। এখন কীভাবে কনফার্ম করব? কনফার্ম করার জন্য আমরা প্রথমেই যেটা করি, ইজিলি অ্যাভেলেবল এবং চিপার, সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি 2D আলট্রাসোনোগ্রাফি করতে পারি, 3D করতে পারি, প্রয়োজনে কালার ডপলার করতে পারি যদি কখনো দরকার হয়। 2D আলট্রাসোনোগ্রাফি এনাফ ফর ডায়াগনোসিস। সে আলট্রাসোনোগ্রাফির সুবিধা হলো একদম এক্স্যাক্টলি ফাইব্রয়েডের লোকেশন কোথায় আছে সে বলে দিবে, ফান্ডাসে নাকি বডিতে নাকি সার্ভিক্সে, বা কোন জায়গায়, ইন্ট্রামুরাল নাকি সাবমিউকাস নাকি ইন্টারক্যাভিটারি। ইন্টারক্যাভিটারি সবসময় বলতে না পারলেও ক্যাভিটি ডিস্ট্রোটেড হবে সেটা সে বলতে পারে। বিশেষ করে ট্রান্সভ্যাজানাল আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করি, তো ক্যাভিটি যদি ডিস্ট্রোটেড হয় তাহলে বুঝতে হবে যে সে এন্ডোমেট্রিয়ামকে পুশ করে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে, সে ডিস্টরশন বলতে পারবে। সাবসেরাসের সংখ্যায় কয়টা সেটা বলতে পারবে, সাইজ বলতে পারবে। তাহলে সাইজ অ্যান্ড সাইট এগুলো সব আলট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারবো। কাজে আলট্রাসোনোগ্রাফি দিয়ে মোস্টলি ডায়াগনোসিস কনফার্ম করা যায়। এছাড়া আমরা করতে পারি এমআরআই দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এমআরআইয়ের সাহায্য তখনই লাগে আমরা যদি কখনো সন্দেহ করি যে এটা এডিনোমায়োসিস কিনা। এডিনোমায়োসিসও আলট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোসিস করার মতো ক্রাইটেরিয়া আছে কতগুলো। তারপরে যদি সন্দেহ হয়, বিশেষ করে মোটামুটি ডায়াগনোসিস করা যায়, কিন্তু কনফার্ম করার জন্য যদি কখনো এডিনোমায়োসিসের বা মায়োমাই হোক, যদি সার্জারি করতে চাই, তাহলে যদি এডিনোমায়োসিস হয়, ফাইব্রয়েডের একটা ক্যাপসুল থাকে, এডিনোমায়োসিসের ক্যাপসুল থাকে না, সে কতখানি ইনভলভ করলো এবং ওটা এক্সিশন করা যাবে কিনা, এক্সিশন করতে গেলে এন্ডোমেট্রিয়াল কোনো ক্ষতি হবে কিনা, এই সমস্ত জাজ করার জন্য এমআরআই করা হয়। একদম ডায়াগনোসিসের জন্য এমআরআই কিন্তু না করলেও চলে। আচ্ছা, একটা কথা ওমিট হয়ে গেছে, ফাইব্রয়েডের একটা ক্যাপসুল থাকে যেটা ট্রু ক্যাপসুল না, ফলস ক্যাপসুল, এবং এটা যে ফাইব্রয়েডের চারিদিকে যে স্মুথ মাসেলগুলো থাকে সেগুলোকে কম্প্রেস করে একটা ফলস ক্যাপসুল হয়। এটা একটা রিয়াকশনারি চেঞ্জ হওয়ার ফলে ক্যাপসুলটা। এডিনোমায়োমাতে সেই ক্যাপসুলটাও কিন্তু থাকে না, ফাইব্রয়েডে যেটা থাকে। তাহলে ডায়াগনোসিসের জন্য আলট্রাসোনোগ্রাফি এনাফ, এমআরআই
সব জায়গায় অ্যাভেলেবল না এবং এক্সপেন্সিভ। যে আমরা যদি কস্ট এফেক্টিভ ডায়াগনোসিস কথা চিন্তা করি তাহলে কনফার্ম করার জন্য আলট্রাসোনোগ্রাফি যে বলবো, হতে পারে 2D বা 3D, যেটাই করি না কেন। এছাড়া ইন্ট্রাক্যাভিটারি কিনা সেটা দেখার জন্য ডায়াগনোসিসের জন্য স্যালাইন সোনোগ্রাফি করা যেতে পারে। স্যালাইন সোনোগ্রাফি করলে ফ্লুইডটা দিলে পরে তখন ইউটারাসের ক্যাভিটিটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে ক্যাভিটির ভিতরে যখন ঝুলতে থাকবে তখন সেটা দেখা যাবে। স্যালাইন সোনোগ্রাফি করে ইন্ট্রাক্যাভিটারিটা ডায়াগনোসিস করা যেতে পারে। যেটা আলট্রাসোনোগ্রাফি যদি কম্প্রেস থাকবে দুটো ওয়াল, তখন বোঝা মুশকিল হবে যে ক্যাভিটির ভিতরে নাকি জাস্ট সাবেন্ডোমিটার। এটাকে ক্লিয়ারলি বোঝার জন্য স্যালাইন সোনোগ্রাফি বোঝা যাবে। এছাড়া হিস্টোস্কোপি করলে আরো ডেফিনেটলি বোঝা যাবে। হিস্টোস্কোপি একদম ক্যামেরা ভিতরে দিয়ে পানি দিয়ে ইউটারাসটাকে ইনফ্লেট করা হয় এবং ক্যামেরা দিয়ে তখন দেখা যাবে। স্যালাইন সোনোগ্রাফিতে আলট্রাসোনো করে আমরা বুঝবো যে পানির ভিতরে একটা জিনিস প্লট করছে, আর হিস্টোস্কোপি কিন্তু একদমই ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন বলতে। আর ল্যাপ্রোস্কোপি করলেও আমরা সাবসেরাস গুলো আমরা বুঝতে পারবো যে ল্যাপ্রোস্কোপি দিয়ে কোনো কারণে যদি দেখা যায় পেশেন্টের আলট্রাসোনোগ্রাফিতে, বিশেষ করে যদি পেশেন্টের এমন হয় যে ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি করেছিল, ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফিতে যদি টপ অফ দ্য ফান্ডাসে থাকে এবং বড় থাকে সাইজ 10 সেন্টিমিটারের উপরে থাকলে সেটা ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফিতে আসবে না। যে কোনো কারণে যদি অমিট হয়ে যায় এবং ল্যাপ্রোস্কোপির সময় হয়তো দেখা গেল যে তার একটা ফাইব্রয়েড আছে, তো সেটা রেট্রোস্পেক্টিভ পরবর্তী হয়তো অন্য কোনো কারণে ল্যাপ্রোস্কোপি করা হলো, তখন ডায়াগনোসিস। মূলত ফাইব্রয়েড ডায়াগনোসিস করার জন্য তাহলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি, এটা করলে আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি ফাইব্রয়েড ইউটারাস। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট কি হবে? ফাইব্রয়েড হলে আমরা ম্যানেজমেন্ট কি করব? ফাইব্রয়েডের ম্যানেজমেন্ট এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু পেশেন্টস কমপ্লেন, সিমটমের সিভিয়ারিটি, কি সিমটম আছে সেটা, এবং পেশেন্টের প্যারিটি। আমরা জানি ইউটারাস একটা রিপ্রোডাক্টিভ অর্গান, ইম্পর্টেন্ট অর্গান, কাজে এটা এটার কোনো ক্ষতি না করে বা তার রিপ্রোডাক্টিভ ফাংশনকে প্রিজার্ভ করে কিভাবে কি ট্রিটমেন্ট করা যায়। তাহলে প্রথমে আমরা ধরতে পারি যে একটা হলো যে কিছুই করবো না, যে পেশেন্টের হয়তো কোনো ইনসিডেন্টালি একটা আলট্রাসোনো করে তার কোনো কমপ্লেন নাই, তার আলট্রাসোনো করে তার দেখা গেল যে একটা 3/4 সেন্টিমিটার একটা ইন্ট্রামোরাল ফাইব্রয়েড, সেটা নিয়ে পেশেন্ট একজন গাইনোকোলজিস্টের কাছে গেল, গিয়ে বললো যে আমার জ্বরের একটা টিউমার আছে। তাহলে তার যদি কোনো কমপ্লেন না থাকে, 3 to 4 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড যদি ইন্ট্রামোরাল থাকে, কিচ্ছু যায় আসে, তার মেনোরিজিয়া নাই, তার লাম তো হয় নাই, এত ছোট, সে তো ইউটারাসকে বড়ই করতে পারে নাই, তাহলে তাকে আমরা অ্যাসিওরেন্স দেব যে এই ফাইব্রয়েড সাধারণত কি হয়, বেনাইন নিউপ্লাসিয়া কনভার্টস টু ম্যালিগনেন্সি যদি আনট্রিটেড থাকে। ইফ উই লিভ আনট্রিটেড, there is possibilities of conversion to malignancy. ফাইব্রয়েডের ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন টু ফাইব্রোসার্কোমা খুবই রেয়ার, মানে এত রেয়ার যেটার ম্যালিগনেন্ট কনভার্সন, যার জন্য পেশেন্টকে আমরা এই অ্যাসুরেন্স দিতে পারি যে এটা যখন ধরো 38 ইয়ার্স এইজের একজন ওমেন যদি আসে, তাহলে তার যদি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড থাকে, তাকে আমরা বলতে পারি যে আপনি ফলো আপে থাকবেন, এটা বড় হয় কিনা সেটা দেখতে হবে, বা আপনার কোনো কমপ্লেন হয় কিনা, একটা সময় পরে মেনোপজ হয়ে গেলে দেখা যাবে এটা রিগ্রেসিভ হয়ে গেছে, এটার ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন এত কম যেটা দিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তাহলে একটা আমরা কোনো ট্রিটমেন্টই দিব না, পেশেন্টকে শুধু কাউন্সেলিং অ্যাসুরেন্স করবো। এরপরে যদি সিমটম থাকে তাহলে কি করবো? এখন ধরো যে তার হেভিনেস অফ লোয়ার অ্যাবডোমেন এবং অথবা সে লাম্প ফিলই করে, তাহলে এটা একটা কমপ্লেন। যদি 14 উইক সাইজের একটা ফাইব্রয়েড থাকে, সে যদি লাম্প ফিল করে, সে যদি ডিসকমফোর্ট ফিল করে, তাহলে তাকে আমরা কি করব? যদি সেখানেও আমরা কিন্তু তাকে একটা কাউন্সেলিং করতে পারি। তার আরেকটা জিনিস, ফাইব্রয়েড কিছু প্রেশার সিমটম ক্রিয়েট করে। সেই প্রেশার সিমটম হতে পারে তার ইউরেটার উপরে বা ব্লাডের উপরে কম্প্রেশন করতে পারে। সেই যদি কোনো প্রেশার সিমটম থাকে, তার হাইড্রো ইউরেটার হয় বা কিছু সেই ধরনের যদি সিমটম থাকে, সেই ফাইব্রয়েড যদি ছোটও থাকে এবং সে যদি প্রেশার সিমটম হয়, সেই জিনিসগুলো আমাদের টেক কেয়ার করতে হবে, তার কোনো সিমটম আছে কিনা। তো এরকম যদি সিমটম থাকে তাহলে তাকে আমরা সার্জারি করব। যদি তা না থাকে তাহলে তার সার্জারি করার দরকার নেই। ধর
তার ফ্যামিলি কমপ্লিট, তার 38 ইয়ার্স অথবা 37 ইয়ার্স ওল্ড, তার কমপ্লেন আছে, তাহলে তাকে আমরা সার্জারি করব। তো এর মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। ফাইব্রয়েডের বেলায় মেডিকেল ট্রিটমেন্টের রোল খুবই কম, বেশিরভাগই সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়। বিশেষ করে যদি এল্ডারলি হয় এবং ফ্যামিলি কমপ্লিট হয়, তাহলে তাদের বেলায় যদি 38 ইয়ার্স ওল্ড, 5 ইয়ার্স, তাহলে মোর দ্যান 35 ইয়ার্স ফ্যামিলি কমপ্লিটেড এরকম কেউ যদি আসে ফাইব্রয়েড দিয়ে, তার যে কোনো কমপ্লেন, আইদার লাম, প্রেশার সিমটম অথবা মেনোরিজিয়া, তাহলে তার জন্য এফেক্টিভ ট্রিটমেন্ট হলো হিস্টেক্টমি। তো কারণ তার যেহেতু ফ্যামিলি কমপ্লিট, ইউটারাসের আর দরকার নেই। তাহলে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের একটা হলো ডেফিনিটিভ সার্জারি আর একটা হলো কনজারভেটিভ সার্জারি। তাহলে এই বয়সের যাদের ফ্যামিলি কমপ্লিট থাকবে তাদেরকে আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট করবো, তাদেরকে ট্রিটমেন্ট করবো হিস্টেক্টমি। কিন্তু যদি তার ছোট ফাইব্রয়েড থাকে, যেমন বয়স কম, ছোট ফাইব্রয়েড বয়স কম, ইউটারাসকে সে রাখতে চাচ্ছে, যদি বেশি বয়স হয় তাহলে কেন হিস্টেক্টমি করবো? ফাইব্রয়েড কিন্তু রিকার করতে পারে, তাকে তার প্রেশার সিমটম আছে, শুধু ফাইব্রয়েডটা ফেলে দিলাম, ইউটারাসকে রাখলাম, বা মেনোরিজিয়াসে তার ফাইব্রয়েডটা ফেলে দিলাম, ইউটারাসটা রাখলাম, এই ইউটারাসের ফাইব্রয়েড কিন্তু আবার রিকার করতে পারে। তাহলে যার ইউটারাসের দরকার নেই, তার ইউটারাসটাকে আবার রিকার করার সুযোগ কেন দেবো আমরা? কাজে তাকে ইউটারাস ফেলে দেবো। কিন্তু এই সাইজের ফাইব্রয়েড যদি ইয়াং পেশেন্টদের হয়, ফ্যামিলি কমপ্লিট কিন্তু পেশেন্ট ইয়াং, সেই ইউটারাসকে প্রিজার্ভ করতে চাচ্ছে, তাকে প্রেশার সিমটম নাই, তাহলে তো মেনোরিজিয়া, তাকে আমরা কি করতে পারি? কোনো কমপ্লেনই নাই, ফাইব্রয়েডের সাইজ যেটা বড়, সে চাচ্ছে যে ফাইব্রয়েডটা ছোট হয়ে যাক, সে রেগুলার ফলো আপ চাচ্ছে না, তাদেরকে তাদের বেলায় একটা মেডিকেল ট্রিটমেন্টের রোল আছে। মেডিকেল ট্রিটমেন্ট অনেক কিছু দেওয়া যায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যায়, প্রোজেস্টেরন দেওয়া যায়, প্রোজেস্টেরনের মধ্যেও ইনজেক্টেবল আছে, ওরাল আছে, তারপরে জিএনআরএইচ অ্যানালগ, জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট ইত্যাদি অনেক ফর্মই দেওয়া যায়। এবং আর হচ্ছে তোমার প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, অ্যান্টিপ্রোজেস্টেরন। এখন প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর যেটা আছে সেটা ইউলিপ্রেস্টল নামে একটা এখন পাওয়া যায়, যেটার এখন মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়। কিন্তু বাকি যে ড্রাগগুলো বললাম সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে এগুলো ইউজ হয় না। যদি করতে হয় ইন্টার্ন পিরিয়ডে আমরা করি, যেমন কোনো এক পেশেন্ট যদি বলে যে সে সার্জারি করবে, কিন্তু তার মেনোরিজিয়া হচ্ছে, মেনোরিজিয়াটাকে আপাতত একটু ট্যাকল করে দিতে হবে, যে সে 2-3 মাস অপেক্ষা করতে চায়, হয়তো নিজেরই একটা কোনো কাজ আছে বা বাচ্চাদের পরীক্ষা, সে কিছুদিন অপেক্ষা করবে, তারপরে সে সার্জারি করবে। কিন্তু এই সময়ের মধ্যে তার যে ব্লিডিংটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে হবে। তো সেসব ক্ষেত্রে আমরা হরমোন দিয়ে তার মেনোরিজিয়াটাকে কন্ট্রোল করবো, যাতে আর ব্লিডিং না হয়, অ্যামেনোরিক করে রেখে দেবো যাতে ব্লিডিং না হয়। কিন্তু যেহেতু ফাইব্রয়েড বড়, রিমুভ করতে হবে, পরবর্তীতে রিমুভ করলাম। কিন্তু ছোট ছোট ফাইব্রয়েডগুলো সাধারণত ইউলিপ্রেস্টল 3 মাসের জন্য যদি দেওয়া হয়, 3 মাসে রিগ্রেস করে, যদি 3 মাসে রিগ্রেস না করে আমরা আবার 2 মাস গ্যাপ দিয়ে আরেকটা 3 মাস সাইকেলে দিতে পারি, তাহলে রিগ্রেস করে। কাজেই কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্ট এখন আছে যেগুলো দিলে পেশেন্টদের অনেকেরই বেনিফিট হয়। বিশেষ করে প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর যেটা, এটা ইউজ করলে ছোট ছোট ফাইব্রয়েডগুলো একেবারেই অনেকটাই রিগ্রেস করে। তবে মেইন ট্রিটমেন্ট হলো সার্জারি। এখন সার্জারির মধ্যে কনজারভেটিভ অ্যান্ড ডেফিনিটিভ। তাহলে কনজারভেটিভ বলতে যেটা হলো যে মায়োমেক্টমি, ডেফিনিটিভ বললাম যার ফ্যামিলি কমপ্লিট এবং বয়স বেশি তার জন্য হিস্টেক্টমি বেটার। হিস্টেক্টমি আমরা করতে পারি ল্যাপ্রোটমি করে করতে পারি, ল্যাপ্রোস্কোপি করে করতে পারি, এবং ভ্যাজিনাল রুটে করতে পারি। ল্যাপ্রোটমি করে মানে অ্যাবডোমিনাল রুটে একটা ল্যাপ্রোটমি করে করতে পারি, অথবা ল্যাপ্রোস্কোপি করে করতে পারি, অথবা ভ্যাজিনাল রুটে করতে পারি। ভ্যাজিনাল রুটে যদি ফাইব্রয়েডের সাইজ ছোট থাকে অথবা এমন থাকে যে ফাইব্রয়েড ইনোকুলেট করে ফেলা যায়, যদি অ্যাক্সেসিবল হয়, মাল্টিপ্যারাস ওম্যান হয়, যাদের ভ্যাজিনা ক্যাপাসিয়াস থাকে, তাদেরকে ভ্যাজিনাল রুটে মায়োমেক্টমি করে ইউটারাসের সাইজকে ছোট করে তারপরে নিয়ে আসা সম্ভব, যদি ছোট মায়োমা থাকে। খুব বড় যদি হয় তাহলে সেটা সম্ভব হবে না, সেটা তখন পারাবডোমেন ল্যাপ্রোটমি করে করাই ওয়াইজ। ইভেন ল্যাপ্রোস্কোপি করেও খুব বড় মায়োমা যদি থাকে এবং মাল্টিপল মায়োমা যদি থাকে, তাহলে ল্যাপ্রোস্কোপি করে সেটা না করা হচ্ছে, ল্যাপ্রোটমি করে করা ভালো। তাহলে 3টা রুটে আমরা করতে পারি, ল্যাপ্রোস্কোপি, ল্যাপ্রোটমি, ভ্যাজিনাল।
ল্যাপ্রোস্কোপি এবং ভ্যাজাইনাল রুটের সুবিধা হলো ল্যাপ্রোস্কোপি করলে তার কোনো কাটাছেঁড়া থাকলো না এবং তার হসপিটাল স্টে শর্ট হবে। তবে অসুবিধা হলো যে ল্যাপ্রোস্কোপিক স্কিল থাকতে হবে, মানে সবাই ল্যাপ্রোস্কোপি করতে পারে না, সবাই সেই স্কিলটা ডেভেলপ করতে পারে না, ল্যাপ্রোটমি সবাই পারে। আর ভ্যাজাইনাল রুটে তাই, ভ্যাজাইনাল রুটে করতে হলে স্কিল থাকতে হবে, সেটা আলাদা স্কিল। তো এভাবে আমরা হিস্টেরেক্টমি করলাম। আচ্ছা, মায়োমেক্টমি কাদের? মায়োমেক্টমি করবো তাদের যাদের একটা হলো যে বাচ্চা নাই অথবা বাচ্চা আছে, ইয়াং পেশেন্ট, সে ইউটারাসকে রাখতে চায়, অনেকে মেনস্ট্রুয়াল ফাংশনটা রাখতে চায়, তাদের বেলায় 30 বছর 32 বছর বয়সে যদি একটা মেয়ের হয়, তার ফ্যামিলি বাচ্চা সে দুটো আছে, আর নিবে না, কিন্তু এই সময় যদি ইউটারাসটা ফেলে দেয়, অনেকেরই এটা ধারণা যে কনজুগাল লাইফে কোনো অসুবিধা হতে পারে বা যে মেনস্ট্রুয়েশন হবে না এটা মানতে পারে না, তাদের বেলায় আমরা হয়তো মায়োমেক্টমি করতে পারি। মায়োমেক্টমি করার আগে কিছু জিনিস আছে, পেশেন্টকে আমরা কাউন্সিলিং করবো যে মায়োমেক্টমি মে লিড টু হিস্টেরেক্টমি। অনেক সময় দেখা যায় যে বলা হয় যে মায়োমেক্টমির সময় যদি প্রচুর ব্লিডিং হয়, তোমার মনে হয় যে এটা ইউটারাস যদি ফেলে দিলে আমার ব্লিডিংটা কন্ট্রোল হবে, তাহলে হিস্টেরেক্টমি করতে হবে, কিন্তু এটা বলা হয়, এরকম একটা কনসেপ্ট নেওয়া হয়। তো আমি আজ পর্যন্ত প্র্যাকটিক্যাল লাইফে পাইনি যেমনটা করতে হয়েছে, মায়োমেক্টমি করতে গিয়ে হিস্টেরেক্টমি করতে হয়েছে। কিন্তু এই কনসেন্টটা পেশেন্টের কাছ থেকে নিতে হবে, যে যদি এমন হয় যে মায়োমেক্টমি করতে গিয়ে বিপজ্জনক অবস্থায় চলে গেল, হিস্টেরেক্টমি করতে হতে পারে এটা। এবং পেশেন্টকে আমরা যে কোনো অপারেশনের যে প্রি অপারেটিভ যে প্রিপেয়ারনেস সেটা করতে হবে। আর এই যে বললাম যে পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, তার সেটা কারেক্ট করে নিতে হবে। অনেক পেশেন্টের এত মেনোরিজিয়া হয় যে তাদের কিন্তু ব্লাড ট্রান্সফিউশনও দিতে হতে পারে। হ্যাঁ, তাদের ব্লাড ট্রান্সফিউশন দিয়ে হিমোগ্লোবিন বাড়িয়ে তারপরে আমরা সার্জারি দিতে যাবো। প্রি অপারেটিভ প্রিপারেশনটা সব, সেটা হিস্টেরেক্টমির বেলায় হোক, মায়োমেক্টমির বেলায় হোক, সবগুলোর জন্য আমরা জানি যে অ্যানেস্থেসিয়া ফিটনেসের জন্য করতে হবে। পেশেন্টের অন্য কোনো ডিজিজ আছে কিনা সেটা দেখতে হবে, তার ব্লাড সুগার, অ্যানিমিয়া, এগুলো সব দেখে দিতে হবে। তবে মায়োমেক্টমির বেলায় এক্সট্রা যেটা যে পেশেন্টকে এই কাউন্সিলিংটা করতে হবে। আর একটু যে ইনফার্টাইল পেশেন্টদের বলা হয় যে সিমেন অ্যানালাইসিস করে দেখতে হবে যে তার ঠিক আছে। এখন আগে বলা হতো, এখনো যে একটা বই আছে যে অ্যাজিওস্পার্মিয়া ইজ কন্ট্রাইন্ডিকেশন ফর মায়োমেক্টমি। আসলে কি তাই? না, অ্যাজিওস্পার্মিয়া কন্ট্রাইন্ডিকেশন হবে না। কেন হবে না? যে অ্যাজিওস্পার্মিয়ার তো ট্রিটমেন্ট আছে। ধরো কোনো একটা ইনফার্টাইল কাপল আমরা পেলাম, হাজবেন্ডের পেলাম অ্যাজিওস্পার্মিয়া, ওয়াইফের পেলাম একটা বড় মায়োমাস, মেনোরিজিয়া হচ্ছে। তো এখন একটা হলো যে তার মেনোরিজিয়ার জন্য তো তার মায়োমেক্টমি লাগবেই, কিন্তু কোনো কমপ্লেন নাই, তারও কিন্তু মায়োমেক্টমি লাগবে। কারণ অ্যাজিওস্পার্মিয়া পেশেন্টের ট্রিটমেন্ট আছে। অ্যাজিওস্পার্মিয়া পেশেন্টের এআরটি করে তাদের প্রেগনেন্সি নেওয়া সম্ভব, যদি তার স্পার্ম পাওয়া যায়। তার যদি স্পার্ম পাওয়া যায়, অ্যাজিওস্পার্ম পেশেন্টের সিমেনে স্পার্ম থাকবে না, কিন্তু তার টেস্টিসের ভিতরে স্পার্ম থাকা সম্ভব। অ্যাজিওস্পার্মের একটা হতে পারে অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, একটা হতে পারে নন অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া। দুটোতেই অবস্ট্রাকটিভে তো পাবোই, অবস্ট্রাকটিভে স্পার্ম আসতে পারে না বাইলেটারাল ভাজিফারাস অবস্ট্রাকশনের জন্য, কিন্তু ভিতরে তার স্পার্ম জমা আছে, প্রচুর থাকে। আর নন অবস্ট্রাকটিভে সিনথেসিস কমে যায়, অনেক কমে যায়, যার জন্য সে আসতে পারে না, কিন্তু ভিতরে আমরা সার্চ করলে পাবো। কাজে আগে সার্চ করে দেখতে হয় যে স্পার্ম আছে কিনা। স্পার্ম পাওয়া গেলেই তাদের ট্রিটমেন্ট সম্ভব। যখনই ট্রিটমেন্ট করব, এই মহিলার ইউটারাসে ফাইব্রয়েড রেখে তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো তাকে। তার যদি কমপ্লেন থাকে তো করতেই হবে, কিন্তু কমপ্লেন যদি নাও থাকে, অ্যাটলিস্ট টিউমারের সাইজ যদি বড় হয়, ইন্ট্রামোরাল মায়োমাও যদি থাকে এবং 5 সেন্টিমিটার, এখন 3 সেন্টিমিটার বা তার বেশি যদি হয়, তাহলে তার মায়োমেক্টমি করেই তাকে কিন্তু আমরা এমব্রয়ডারি ট্রান্সফার করতে হবে, তা নাহলে আমরা প্রেগনেন্সি রেজাল্ট ভালো নাও পেতে পারি। কাজে অ্যাজিওস্পার্মিয়া ইজ নট কন্ট্রাইন্ডিকেশন ফর মায়োমেক্টমি। এই গেল একটা যে হাজবেন্ডের স্পার্ম পাওয়া গেল। আমাদের ধর্ম ছাড়া ধর্মে ডোনার স্পার্ম দিয়েও ট্রিটমেন্ট করা লিগ্যাল, সেটা বৈধ। কাজে যেহেতু ডোনার স্পার্ম দিয়ে ট্রিটমেন্ট করা যায়, কাজে ডোনার স্পার্ম দিয়ে যদি সে এয়ারটিং করতে চায়, তাহলে তার ইউটারাসকে ফ্রি করতে হবে, তার মামা রিমুভ করতে হবে। কাজেই অ্যাজিওস্পার্মিয়া ইজ নট কন্ট্রাইন্ডিকেশন, বলতে হবে যে ইন দ্য এরা অফ এআরটি অ্যাজিওস্পার্মিয়া ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন।
এটা গেল একটা। আরেকটা হলো ধরো মেয়েটার বয়স কম, হ্যাঁ 32 বছরের একটা মেয়ে, হাজবেন্ডের অ্যাজোস্পার্মিয়া স্পাম পাওয়া যায়নি, তার হবে না, সে ডোনার দিয়েও করবে না, তার স্পাম পাওয়া যায়নি, কাজে আমরা করতে পারবো না, কিন্তু সে ডোনারের স্পামও নিবে না, তাই বলে কি তার ইউটারাস ফেলে দেবো? এমন হতে পারে না যে সে এই হাজবেন্ডের সাথে থাকবে না, সে আরেকটা বিয়ে করতে পারে, সেখানে তার বাচ্চা হতে পারে, কাজে তাকেও কিন্তু মায়োমেক্টমি করতে হবে। অল্প বয়সী একটা মেয়ে, তার লাইফ এখনো সামনে অনেক বড়, যে কোনো কিছুই ঘটতে পারে, কাজেই যদি এমন হয় যে স্পার্মের কোনো সম্ভাবনাই নাই, তারপরেও তাকে আমরা মায়োমেক্টমি করি। তাহলে মায়োমেক্টমির ইন্ডিকেশন হলো যে একটা হলো যদি তার সিমটম থাকে, সেই সিমটমের মধ্যে এখানে ইনফার্টিলিটিও একটা সিমটম হবে ইনফার্টাইল পেশেন্টের বেলায়। কারণ মায়োমা ইনফার্টিলিটি করে, কিভাবে করে সেটা বিভিন্নভাবে, একটা হলো যে স্পাম অ্যাসেন্ট, সার্ভাইকাল ফাইব্রোসিস স্পাম অ্যাসেন্ট করতে বাধা দিতে পারে, মেইনলি যেটা করে ইমপ্লান্টেশন করতে, ইমপ্লান্টেশন হতে বাধা দেয়। যদি ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েডের উপরে যে এন্ডোমেট্রিয়াম থাকে, সেই এন্ডোমেট্রিয়াম এক ধরনের রিয়াকশন হয়, দেখা যায় সেখানে ইমপ্লান্টেশন হয় না, যার জন্য এটাও একটা তার ইন্ডিকেশন যে ইনফার্টিলিটি, তার মেনোরিজিয়া বড় জীবন হলে, এবং যদি ইনফার্টিলিটি থাকে তাদেরও মায়োমেক্টমি করবে। আচ্ছা, এখন ফাইব্রয়েডের প্রেগনেন্সির উপর ফাইব্রয়েডের কি এফেক্ট থাকে? অ্যাকচুয়ালি যে প্রেগনেন্সি হতেই দেবে না, যে ইনফার্টিলিটি করবে, সে ইনফার্টিলিটি সে বিভিন্নভাবে করতে পারে, ইমপ্লান্টেশন ফেলিওর হতে পারে। আর চলো যে ইমপ্লান্টেশন হলো, কিন্তু যেহেতু ফাইব্রয়েড আছে, হয়তো দেখা গেল যে তার সে কারণে অনেকগুলো মাল্টিপল ফাইব্রয়েড থাকে, তার স্পেস অকুপাইং লেশনটা, যদি স্পেসটা না থাকে, আবার অনেক সময় যে তার যে ইমপ্লান্টেশন হলো কিন্তু প্লাসেন্টেশন, যে তার ফাইব্রয়েডের আশেপাশে বা ফাইব্রয়েডের উপরেই যদি এমন হয় যে সেই এরিয়াতেই, তার নিচেই ফাইব্রয়েড, সেই এরিয়াতেই তার ইমপ্লান্টেশন হলো, তো দেখা গেল যে প্লাসেন্টেশনটা ওখানে ভালো হবে না, তখন এর অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে একটা হলো যে স্পেস অকুপাই করে থাকার জন্য স্পেস পাবে না, সেটার জন্য একটা হতে পারে, আর একটা হলো যে তার ইমপ্লান্টেশন প্লাসেন্টেশন ভালো না হওয়ার জন্য অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিমেচুর লেবার হতে। প্রিমেচুর লেবার একই কারণে, যে তার যেহেতু স্পেস কম, সে কারণে তার দেখা যে ইউটারাস জায়গা দিতে পারছে না, দেখে তার ইউটারাস ফ্রিকোয়েন্ট কন্ট্রাকশন হচ্ছে, মেমব্রেন রাপচার হয়ে যাবে, একসময় মেমব্রেন রাপচার হয়ে তার ডেলিভারি হয়ে গেল। কাজেই অ্যাবর্শন, ইনফার্টিলিটি, অ্যাবর্শন, প্রিমেচুর লেবার, এই জিনিসগুলো একটা অ্যাডভার্স এফেক্ট আছে। যদি ফাইব্রয়েড যদি ইম্প্যাক্টেড থাকে, তাহলে ডেলিভারির সময় দেখা যায় যে ভ্যাজিনাল ডেলিভারিতে তার একটা এফেক্ট থাকে। যদি পেলভিসে যদি ইম্প্যাক্টেড থাকে, সাবসারাস ফাইব্রয়েড পেলভিসে যদি ইম্প্যাক্টেড হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে ভ্যাজিনাল ডেলিভারি হওয়া সম্ভব না, কাজে লেবার পর্যন্ত। আফটার ডেলিভারিও দেখা যায় যে ডেলিভারির পরে তার ইনভলিউশন হতে দেরি হয়, এবং ইমিডিয়েটলি পিপিএইচ হতে পারে, কাজে কন্ট্রাক্টিলিটি তার ইন্টারফেয়ার করবে। যদি মাল্টিপল মায়োমা থাকে, তার ইউটারাসের যে ইভেন্ট কন্ট্রাকশন হবে না, ব্লাড ভেসেলের উপরে যেটা হয় যে ডেলিভারি পরে ইউটারাস এমনভাবে কন্ট্রাকশন হয় যে ফিজিওলজিক্যাল লাইগেচার বলে, যে ভেসেলগুলো একেবারেই টাইট হয়ে ব্লিডটা বন্ধ হয়, এখানে সেই সুযোগটা হবে না মাল্টিপল ফাইব্রয়েড থাকার জন্য, ব্যাকাতারা হয়ে থাকে, কাজে ফোর্সফুল কন্ট্রাকশন হবে না, পিপিএইচ হতে পারে, পিপিএইচ হতে পারে, এবং পরবর্তী ইনভলিউশনও ডিলে হতে পারে। এই যে প্রেগনেন্সির উপরে এটা এফেক্ট। আবার আরেকটা হলো যে প্রেগনেন্সির এফেক্ট আছে ফাইব্রয়েডের উপরে, যে প্রেগনেন্সির জন্য ফাইব্রয়েডগুলো এই হরমোনের জন্য গ্রো করতে র্যাপিড গ্রোথ হতে পারে একটু, আবার এখানে পেইন হতে পারে, ডিজেনারেশন হয়, রেড ডিজেনারেশন, প্রেগনেন্সির সময় একটা ডিজেনারেশন হয়, সেটা হতে পারে। তাহলে এফেক্ট অফ ফাইব্রয়েড অ্যান্ড প্রেগনেন্সি অ্যান্ড এফেক্ট অফ প্রেগনেন্সি অ্যান্ড ফাইব্রয়েড। আচ্ছা, মায়োমেক্টমি, আরেকটা মায়োমেক্টমি, সিজারিয়ান সেকশনের সময় মায়োমেক্টমি করা যাবে কি যাবে না, এটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে যাবে না, কারণ সিজারিয়ান সেকশনের সময় মায়োমেক্টমি করলে যেহেতু ইউটারাস ভীষণ ভাস্কুলার থাকে, ব্লিডিং হবে, সেই জন্য অনেকে করতে চায় না, যে না মায়োমেক্টমি সিজারের সময় করা যাবে না। যদি বড় থাকে ওয়েট করে যে ইনভলিউশনের পরে সে ছোট হয়ে যায় কিনা, যদি ছোট না হয় পরবর্তীতে করবে। কিন্তু অনেক বড় যদি থাকে, তাহলে ইনভলিউশনের সময় সেটা কিন্তু বিলীন হয়ে যাবে না, হয়তো একটা সাইজ ছোট হতে পারে। এই সিজারিয়ান সেকশনের সময় সাবসেরাস বলো বা ইন্ট্রামুরাল বলো, সব মায়োমাই রিমুভ করা সম্ভব, এক্সেপ্ট সার্ভাইকাল, যেটা
সেটা অনেক সময় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ সার্কামস্ক্রাইব থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে যদি একটু ব্লিডিং বেশি হয়, ট্যাকেল করে ডিফিকাল্ট হতে পারে। কিন্তু বডিতে যে ফাইব্রয়েডগুলো থাকে, সাবসেরাস বা ইন্টারনাল যেটাই থাকুক, সেটা রিমুভ করা মোটেই কঠিন না, এবং কন্ট্রাইন্ডিকেশনও নাই, অনেকেই করেন। বরঞ্চ ব্লিডিং বেশি কিন্তু হয় না, কারণ জাস্ট আফটার ডেলিভারির সাথে সাথেই তো কিছু তো কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন তো হয় কিছু, সাথে সাথে তো এটা ছোট্ট হয়ে যায়। কিন্তু তার সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং এর সোর্স একটু কমে যায়। আরেকটা হলো যে প্রেগনেন্সিতে তার যে পরিমাণ ভলিউম বা আরবিসি সবকিছু তো বাড়ে, ব্লাড ভলিউম অনেক বাড়ে, কাজে একটু ব্লিডিং যদি হয় সেটা কোপ আপ করার মতো কন্ডিশন প্রেগনেন্ট পেশেন্টের থাকে। কাজে সিজারিয়ান সেকশনের সময় মায়োমেক্টমি করা সম্ভব, অসম্ভব না। কেউ পছন্দ করেন, কেউ করেন না। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড? ফাইব্রয়েডে কি কি কমপ্লিকেশন থাকতে পারে? কমপ্লিকেশন হলো যে মেইনলি যেটা বললাম যে টুইস্ট হতে পারে। আর একটা ফাইব্রয়েড আছে যেটা পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, যেটা একটা কন্ডিশন আছে যেটাকে বলে মিক্স সিন্ড্রোম। হ্যাঁ, যেটা হলো যে ফাইব্রয়েড পেডাঙ্কুলেটেড থাকে, সেটা ইরিটেশন করে সেখানে পেরিটোনিয়াল ফ্লুইড সেক্রেশন হয়, যে অ্যাসাইটিস করতে পারে। অ্যাসাইটিস, হাইড্রোথ্রাক্স অ্যান্ড ফাইব্রয়েড এটা মিলে একটা সিন্ড্রোম হয়, যেটা বলে মিক্স সিন্ড্রোম। এটা করতে পারে, খুব যে কমন তা না, খুবই রেয়ার, এটা খুব বেশি কিন্তু দেখা যায় না। যেটা হয় মেনলি ডিজেনারেশন অনেক রকম আছে, সিস্টিক ডিজেনারেশন, হাইলিন ডিজেনারেশন এবং রেড ডিজেনারেশন ডিউরিং প্রেগনেন্সি। কাজে এইটা ফাইব্রয়েড কমপ্লিকেশন গুলো হতে পারে। যে কাজে এই ধরনের কমপ্লিকেশন থাকলে তখনও কিন্তু একটা ইমার্জেন্সি মায়োমেক্টমিক সিচুয়েশন দাঁড়ায়। যাদের ইউটারাস রাখতে হবে, ইউটারাস ফেলা যাবে না, তাদেরকে যদি ডিজেনারেশন থাকে, পেইন থাকে, তখন তাদের কিন্তু মায়োমেক্টমি ইমার্জেন্সি বেসিসে করতে হবে। আচ্ছা, সরি, আরেকটা জিনিস বাদ হয়ে গেছে, যে কনজারভেটিভ সার্জারির মধ্যে আরো কিছু জিনিস আছে, সেটা আসলে আমরা অত ইউজ টু না দেখেও বলা হয়, যেটা হলো যে ইউটারাইন নন এক্সিশনাল সার্জারি বলে। আমি টিউমার এক্সারসাইজ করলাম না, টিউমারকে ছোট করার জন্য এক ধরনের ঠিক সার্জারি, ইউটারাসের উপরে সার্জারি না, কিন্তু ইউটারাইন আর্টারি এম্বোলাইজেশন, এইটার জন্য যে সার্জারি করা হয়, যে ইউটারাইন ভেসেলকে এম্বোলাইজ করে ইউটারাইন ব্লাড ভেসেলটাকে অক্লুড করে দেওয়া হয়, যাতে ইউটারাইন সাপ্লাইটা কমে যায়। সাপ্লাই কমে গেলে ফাইব্রয়েডের ব্লাড সার্কুলেশন কমে, ফাইব্রয়েড অ্যাট্রফি হয়ে যায়। এটাকে বলে নন এক্সেশনাল সার্জারি। এটা করা হয় ইউটারাইন আর্টারি এম্বোলাইজেশন করে, ইউটারাসকে ছোট করলে আস্তে আস্তে দেখা যাবে তার মেনোরিজ সাইজে ছোট হয়ে গেল, মেনোরিজও কমে গেল। কিন্তু এটার লিমিটেশন হলো যদি ইনফার্টাইল পেশেন্ট থাকে, তাদেরকে এটা বলা হয় যে না করাই ভালো, কারণ কখনো দেখা যায় যে যদি এমন হয় যে অ্যামেনোরিয়া হয়ে দেখা গেল যে ফার্টিলিটি আরো হ্যাম্পার। কাজে যে বাচ্চা চায় না তার জন্য এটা একটা অপশন। আর একটা হলো তোমার আলট্রাসোনোগ্রাফিক রে, হ্যাঁ, এটাগুলি হিফু বলে। যেটা হলো যে তোমার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে অথবা এমআরআইয়ের মাধ্যমে একটা রে দিয়ে গ্রোথটাকে অ্যাবলেশন করে, হিট দিয়ে অ্যাবলেশন করা হয়। অ্যাবলেশন করলে আস্তে আস্তে ওটা ডিজেনারেশন হয়ে ছোট হয়ে যাবে। কিন্তু এইটা আছে, এটা আমরা করি না, আমাদের দেশে এটা অ্যাভেলেবল না, হরহামেশা হয় না। ইউটারাইন এম্বোলাইজেশন হয়তো দু একজন কেউ করে থাকতে পারে, বাট খুব বেশি প্রচলিত না। এটা জাস্ট তোমরা জেনে রাখো যে এরকম একটা ম্যানেজমেন্ট আছে। তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এতটুকুই, যে কিভাবে ডায়াগনোসিস করব, কি কি তার সিমটম থাকতে পারে, কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ম্যানেজমেন্ট করব, এবং এইজ প্যারিটি অনুযায়ী কিভাবে ম্যানেজমেন্ট করব, এই জিনিসগুলো জানা থাকলেই চলবে। এবং কি কমপ্লিকেশন আছে। আচ্ছা, যেটা হলো যে ও তারিক বলছিল যে ওয়ার্ডে অনেকদিন যাই না, কাজে দেখা হয় না। এখন
কি কেস সিনারিও হিসেবে যদি বলতে যাই, এভাবেই তুমি পাবে যে একটা পেশেন্ট এলো, তার কমপ্লেন, সে বলছে যে তার প্রচুর মাসিকের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে। এই মাসিকের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে বা চাকা আছে, এটা দিয়ে কিন্তু তার কমপ্লেনটা শুরু হয়। তারপর আমরা আইসোলেটেড করে শুরু করবো, যেটা হেভি ব্লিডিং কেন, তাহলে তার মেনোরিজিয়ার কারণগুলো আমাদের জানতে হবে, যে মেনোরিজিয়ার কারণ কি কি কারণ আছে। মোস্ট ইম্পর্টেন্ট কারণগুলোর মধ্যে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, দেন এডিনোমাইসিস, এন্ডোমেট্রিওসিস, ডিসফাংশনাল বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তাহলে এই জিনিসগুলো একদম মুখস্থ রাখতে হবে: ফাইব্রয়েড ইউটেরাস, এডিনোমাইসিস, এন্ডোমেট্রিওসিস, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি। এই 5টা কন্ডিশনে হেভি মেনস্ট্রুয়েশন হয়। কাজে এই হেভি মেনস্ট্রুয়েশনের জন্য আমরা এটাকে আসি। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে হবে? মোস্ট কমন প্রথমে আসবে এডিনোমাইসিস, দেন ওভারিয়ান লাম্প হতে পারে, এন্ডোমেট্রিওটিক চকলেট সিস্ট হতে পারে, অথবা ওভারিয়ান টিউমারে তোমার এক্সেসিভ ব্লিডিং থাকবে না, কিন্তু সিম্পলি ওভারিয়ান টিউমারের সাথে আমরা ডিডি আনতে পারি। যদি মেনোরিজিয়া ছাড়া শুধু ইউটেরাইন লাম্প যদি বলে, তো তার ডিডি কিন্তু ওভারিয়ান টিউমারের সাথে যাবে। তাহলে শুধু লাম্পে ওভারিয়ান টিউমার আসবে, ব্লিডিং থাকলে এডিনোমাইসিস, অ্যাবডোমিনাল ব্লিডিং, এন্ডোমেট্রিওসিস, এইসবগুলোর সাথে তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। তখন অ্যাকর্ডিংলি আমরা হিস্ট্রি থাকবে, এন্ডোমেট্রিওসিসে তার ডিসপেরোনিয়া, ডিসবেনুরিয়া এগুলো থাকবে। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এ দেখা যাবে যে এই ধরনের কোনো কমপ্লেন থাকবে না, শুধু হেভি মেনস্ট্রুয়েশন, এটাই বলবে। এভাবে আমরা এক একটা কন্ডিশন থেকে তাকে আইসোলেটেড করব। তারপরে ম্যানেজমেন্টের বেলায় অ্যাকর্ডিং টু এইজ, প্যারিটি অ্যান্ড সিমটম, এই 3টার উপর নির্ভর করে আইদার কনজারভেটিভ ট্রিটমেন্ট, জাস্ট কাউন্সিলিং, অথবা কনজারভেটিভ সার্জারি, অথবা ডেফিনিটিভ সার্জারি, অথবা মেডিকেল ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্টস সিনারিও। পেশেন্টের মেডিকেল ট্রিটমেন্টে আমরা যে ড্রাগগুলো বললাম সেগুলো দিতে পারি, টেম্পোরারি সিমটম রিলিফ করার জন্য একটা, আর পার্মানেন্ট রিলিফ করার জন্য। আমার মনে হয় এ পর্যন্তই থাক। এটা বেশি আমার তো মনে হয় না যে জানার দরকার আছে, কারণ এর বেশি আমরা তোমাদের কাছ থেকে, এমবিবিএসদের কাছ থেকে কিন্তু এর বেশি আমরা এক্সপেক্ট করি না। ঠিক আছে তারেক, শুনতে পাচ্ছি? জি ম্যাম, ঠিক আছে। জি ম্যাম, শেষ করি। জি ম্যাম। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।